কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড। ফ্রান্স নরওয়ে ম্যাচের পুরো বিল্ড আপটাই ছিল লড়াইয়ের ভেতর এই লড়াইটা নিয়ে। বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফরওয়ার্ড, যারা এই বিশ্বকাপ শুরু করেছেন ব্লিস্টারিং ফর্মে। প্রথম দুই ম্যাচেই দুই দুগুণে 4টা করে গোল পেয়ে গিয়েছেন। ওই দুই ম্যাচেই তাদের দল জিতেছে। ফলে গ্রুপ পর্বে এমবাপ্পে ভার্সেস হল্যান্ডের এই লড়াই, কে জিতবেন, ওই পার্সোনাল লড়াইটা কে জিতবেন, দল হিসেবেই বা কারা জিতবে, ওইটাতে ধরেন ফ্রান্স অনেক এগিয়ে আছে, বাট স্টিল তারপরে ওই কৌতূহলের জায়গাটা ছিল। ধুর, সব কৌতূহল শেষ হয়ে গেল যখন আর্লিং হালান্ডকে ফার্স্ট ইলেভেনে দেখা গেল না। নরওয়ে এই ম্যাচে কোনো চান্স নেয়নি, অনেক অনেক পরিবর্তন করে তারা মোটামুটি সেকেন্ড ইলেভেনই তারা খেলিয়েছে। ফার্স্ট ইলেভেন খেলালেও হয়তোবা ফ্রান্সের সঙ্গে পেরে উঠবে না, সেটা বুঝতে পেরেই টুর্নামেন্টের লম্বা সময়ের কথা ভেবে এটা হালান্ড বলেন, ওদেগার্ড বলেন, তাদের প্রথম সারির প্রায় সব তারকাকে বিশ্রাম দিয়েই এই ম্যাচটা খেলিয়েছে নরওয়ে। ফলে এমবাপ্পে ভার্সেস হালান্ডের লড়াইয়ের ভেতরে সেই লড়াইটা আমাদের দেখা হলো না। তবে এই এমবাপ্পে হালান্ডের লড়াইয়ের দিকে বা ফ্রান্স নরওয়ে ম্যাচের লড়াইয়ের দিকে যেমন সবার চোখ ছিল, স্পেশালি ওই ইন্ডিভিজুয়াল লড়াইটার দিকে, ঠিক তেমনি এই ম্যাচের দিকে আবার আর চোখ ছিল ব্রাজিলেরও। ব্রাজিলের আর চোখটা ছিল কেন, এবং ফাইনালি গিয়ে এই ম্যাচে যে ফ্রান্স 4-1 গোলে জিতলো, সেইখানটাতে ফ্রান্স নিজেদের শিরোপার অন্যতম দাবিদার ফেভারিট হিসাবে অবস্থানটা কি আরো জোরালো ভাবে জানিয়ে দিল কিনা, সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। এবং অবশ্যই উসমান দেম্বেলের কথা বলতে হবে। উসমান ডেম্বেলে ব্যালন ডিওর উইনার, তিনি ফ্রান্সের হয়ে গত দুইটা বিশ্বকাপে খেলেছেন, একটা গোলও করতে পারেন। ইনফ্যাক্ট ফ্রান্সের হয়ে মেজর কোনো টুর্নামেন্টে, ইউরোতে সহ, তার কোনো গোল নেই। এই টুর্নামেন্টে এরই মধ্যে তিনি গোলের খাতা খুলেছেন আগের ম্যাচে ইরাকের বিপক্ষে, আর আজকে তিনি নরওয়ের বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেললেন। এই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি, আর্জেন্টিনার, কানাডার জোনাথন ডেভিডের পর এটা থার্ড ফুটবলার হিসাবে তিনি গোল করলেন এইবারের এই বিশ্বকাপে, এবং সেই গোলগুলোকে মেসমারাইজিং, 3টা গোলের ক্ষেত্রেই বলা যায়। ম্যাচের শুরুতে বলতে একদম শুরু বলতে মানে ১ মিনিটও হয় না, ২৫ সেকেন্ডের মধ্যে ফ্রান্স আসলে এগিয়ে যেতে পারত। রাইট সাইড চ্যানেল ধরে কিলিয়ান এমবাপ্পের যে রান এবং তারপরে যে বুলেট গতির শট, সেইটা প্রথমে তো মনে হয়েছিল যে গোলকিপার হতবুদ্ধি হয়ে গেছে। পরে রিপ্লেতে আবার দেখা গেল যে না, গোলকিপারের হাতে যে একটুখানি টাচ লেগেছে, সেই কারণেই তা ওই বারে প্রতিহত হয়েছে। তা না হলে ওটা জালে ঢুকে গিয়েই ছিল। প্রথম ৭ মিনিটের মধ্যে ৪টা ওরকম অপরচুনিটি ফ্রান্স ক্রিয়েট করে, এবং চতুর্থটায় তারা গোল পেয়ে যায় ওসমান ডেম্বেলে। এইবার কিলিয়ান এমবাপ্পে হচ্ছে প্রোভাইডার, তিনি হচ্ছে গিয়ে বলটা দিয়েছিলেন ওই রাইট চ্যানেলটাতেই ডেম্বেলেকে। তিনি ৩ জন ডিফেন্ডার নরওয়ের গায়ে লেগে থাকা, তাদেরকে মনে হচ্ছিল বাম দিক দিয়ে শট নেবেন, তারপরে সেইটা হচ্ছে গিয়ে রাইট সাইডে শিফট করে যে শটটা নিলেন তাদের ওই দঙ্গলের মাঝখান দিয়ে, ওইটা একটু বোধহয় দেখতেও পাননি, বলটা একটু দেরিতেও দেখেছেন নরওয়ের কিপার, ফলে সেইটা গোল হয়ে যায়। ফ্রান্স শুরুতেই লিডটা নিয়ে নেয়, এবং বলছিলাম আমি পরের ২টা গোলেও নরওয়ের ডিফেন্ডাররা যে কেন এমবাপ্পেকে গিয়ে ক্লোজ ডাউন করছিলেন না, কেন তার কাছে যাচ্ছিলেন না, কেন তার সামর্থ্যকে বোধহয় একটা মানে যে না ঠিক আছে এইখান থেকে কি আর গোল হবে কিনা, কিন্তু ওই ২টা বারই দেখা গেল যে ওই তিনি ফেক করছেন, টস দিচ্ছেন, জায়গা করে নিয়ে সেকেন্ডটা বাম্পার একটা কার্লিং শটে গোল করে দিলেন, ওইটাও এমবাপ্পের পাস। থার্ড এরটাও হচ্ছে গিয়ে আরো একটা ওইরকম দারুণ একটা শটে তিনি গোল করেছেন না, ৩২ মিনিটের মধ্যেই ওসমান ডেম্বেলের হ্যাটট্রিক হয়ে গেল। ইনফ্যাক্ট এর মাঝখানে দ্বিতীয় গোল দেওয়ার পরে কিন্তু একটা গোল নরওয়ে ফেরত দিয়েছিল। তবে ওই সময় কখনোই মনে হয় নাই যে নরওয়ে এই ম্যাচটা জিততে যাচ্ছেও মনে হয় নাই, তারা জিতার চেষ্টাও আসলে করছিল সেটাও মনে হয় নাই, বা ফ্রান্স এই ম্যাচটা হারতে পারবে সেটাও মনে হয়। ফ্রান্স প্রথম হাফটাতে ভাই একটা ডেভাস্টেটিং ফুটবল খেলেছে, মানে সিন্টিলাইজিং, তারা যে অ্যাটাকিং ফুটবলটা যে খেলেছে, ওইটার কোনো অ্যান্সার নরওয়ের কাছে ছিল না। ইনফ্যাক্ট এই কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে এবং ডেজায়ার ডুয়ে, এই কোয়ার্টেট, এই চতুষ্টয়, এই যে 4 ফরওয়ার্ড, এই ওয়ার্ল্ড কাপেরই বেস্ট 4 অ্যাটাকিং ফরওয়ার্ড। আপনি যদি মানে টিম ওয়াইজ যদি বিবেচনা করেন, এটা প্রতি ম্যাচেই একটু একটু করে বোঝা যাচ্ছে। আজকের ম্যাচে স্পেশালি ফার্স্ট হাফটাতে অনেক অনেক ভালো করে সেটা বোঝা গিয়েছে। 3 গোল তারা দিয়েছে বলে শুধু নয়, এই সময় তারা আরো 3 গোল কিংবা আরো 6 গোল
আসলে দিতেই পারতো, এত এত অপরচুনিটি তারা ক্রিয়েট করেছিল। কিলিয়ান এমবাপ্পে একটু সারপ্রাইজিং যে আগের ২টা ম্যাচে ২ করে ৪টা গোল পেয়েছেন, এই ম্যাচে তিনি গোল পাননি। তার মানে তিনি খারাপ খেলেছেন, তার একটা অফ ডে গিয়েছে তা কিন্তু না। তিনি কিন্তু ঠিকই ওই অ্যাটাকে বারবারই যে ফ্রান্স অ্যাটাকে যাচ্ছিল, প্রতিবারই যে মনে হচ্ছিল গোল করে ফেলবে, সেইখানটা তো এমবাপ্পে যথেষ্ট সক্রিয় আসলে ছিলেন। সেকেন্ড হাফটাতে নরওয়ে শুরুতে একটা পেনাল্টি পেয়েছিল, সেটা তারা মিস করেছে। আর যেই গোলটা সেকেন্ড হাফে আর ফ্রান্স আর প্রথমার্ধের মতো ওইরকম তীব্রতা নিয়ে ঝাঁপায়নি, তবে তারা ফোর্থ গোলটা পেয়ে যায় একেবারে শেষ দিকে গিয়ে ডিজায়ার দুয়ে তিনি একটা হেড করে সুন্দর প্লেসিং শটে গোলটা করে দিয়েছেন। ফ্রান্স এই ম্যাচ জয়ের মাধ্যমে 1998 বিশ্বকাপের পর গ্রুপ পর্বে 3টা ম্যাচই তারা জিতলো। 1998 বিশ্বকাপ তো ফ্রান্স বিশ্বকাপই জিতেছিল এবং এইবারও তাদের যে পারফরমেন্স তাতে শিরোপার অন্যতম দাবিদার নিঃসন্দেহে। আর সেইখানটাতে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা নকআউট পর্বে গেল। কোন একটা তৃতীয় স্থান দলের বিপক্ষে তারা খেলবে। আর নরওয়ে 6 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্স আপ হিসাবে গেল হচ্ছে গিয়ে নকআউট পর্বে এবং সেখানে রাউন্ড অফ 32 তে তারা আইভরি কোস্টের বিপক্ষে খেলবে, জার্মানি গ্রুপের রানার্স আপ। আর এইখানটাতে এই গ্রুপের যে তৃতীয় হয়েছে যে দলটি সেনেগাল, যারা ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে, সেইখানটাতে তারা অপেক্ষায় থাকবে সেনেগাল যে ওই 8টা টিমের মধ্যে বেস্ট প্লেস 8 টিম, থার্ড টিম গুলোর মধ্যে 12 গ্রুপের মধ্যে তারা থাকতে পারে কিনা। আর সবার চোখ যে এমবাপ্পে হালান্ডের দিকে ছিল, আর আমি বলছিলাম আর চোখ একটু ব্রাজিলের দিকে ছিল, সেইটা আসলে কেন? কেননা এই গ্রুপে যারা রানার্স আপ হবে, যেমন ধরেন নরওয়ে রানার্স আপ হয়েছে, তাদের সঙ্গে ব্রাজিলের রাউন্ড অফ 16 দেখা হয়ে যেতে পারে। মানে রাউন্ড অফ 32 তে তো ব্রাজিল খেলবে হচ্ছে গিয়ে জাপানের সঙ্গে, সেই ম্যাচ যদি জিতে তাহলে রাউন্ড অফ 16 এই নরওয়ের সঙ্গে দেখা হয়ে যাওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে। যদি ধরেন আজকের ম্যাচটাতে নরওয়ে জিতে যেত, ওইটাই একমাত্র উপায় ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার, তাহলে ফ্রান্স গ্রুপ রানার্স আপ হয়ে যেত এবং ফ্রান্সের সঙ্গে সেই ক্ষেত্রে ব্রাজিলের আসলে রাউন্ড অফ 16 দেখা হয়ে যেত। নরওয়ে খুব ইজি অপোনেন্ট না, অবশ্যই তার আগে জাপানকে হারাতে হবে, কিন্তু স্টিল ওই আর চোখে তো এই দিকটাতে একটু ব্রাজিল তাকিয়েছিল। সো ফ্রান্স এই জায়গাটাতে না। আর নরওয়ে যে ঠিক গ্রুপের ওই অন্য সাইডটা অ্যাভয়েড করার জন্য আজকের ম্যাচটাতে তাদের ওই প্রথম একাদশ নামায়নি, এইটা আমার কাছে ঠিক মানে গ্রহণযোগ্য মনে হয় না। কেননা ধরেন অন্য সাইডে গেলে যদি নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে যেত, মানে এইখানটাতে সেকেন্ড নকআউট পর্বে যেত, সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে রাউন্ড অফ 16 এ তো জার্মানির মুখোমুখি হতে হতো। এই তো মানে হচ্ছে গিয়ে ওই শুরুতে। কিন্তু এই সাইডেও যদি আসে সেই ক্ষেত্রেও তো নরওয়েকে সেইখানে রাউন্ড অফ 16 এ তো ব্রাজিলেরই মুখোমুখি হতে হচ্ছে। যদি ওইটা ধরেন জিতে তাহলে হচ্ছে গিয়ে তাদের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে। সেমিফাইনালে গিয়ে ধরেন আর্জেন্টিনা বা পর্তুগালের মুখোমুখি হতে হচ্ছে। ফলে এই জায়গাটাতে নরওয়ে যে ইচ্ছা করে বা ওইখান থেকে যে না ড্রয়ের এই সেটটাতে পড়লে আমাদের জন্য ভালো, ওইটা ভাবনার জায়গা ছিল বলে আমার কাছে মনে হয়। আমার কাছে যেটা মনে হয় যে তারা ভেবেছে যে আমরা যদি পূর্ণ শক্তির দল নিয়ে খেলি তাহলেও ওই ফ্রান্সের সঙ্গে পারা যাবে না, তার চেয়ে আমাদের ওই প্রথম সারির তারকাদের একটু রেস্ট দেই, টুর্নামেন্টের পরের অংশে জ্বলে ওঠার জন্য তারা নিজেদের সেই রসদটা সংগ্রহ করুক। তাহলে আমাদের সবার যে চোখটা ছিল এমবাপ্পে ভার্সেস হালান্ডের লড়াইয়ের দিকে, সেইটা আমরা আসলে দেখতে পেলাম না। এমবাপ্পের কাছ থেকে ইনফ্যাক্ট গোলও আমরা দেখতে পেলাম না। আর ব্রাজিলের যে আর চোখটা ছিল, সেই আর চোখে একটুখানি তারা বলতে পারেন যে না একটু স্বস্তি, একটু পরের কিন্তু স্টিল স্বস্তি, যে না যদি তারা রাউন্ড অফ 32 বা জাপানের বাধা পেরিয়ে যেতে পারে তাহলে রাউন্ড অফ 16 ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না। কিন্তু নরওয়ে আজকে ফ্রান্সের সঙ্গে যেরকম ছিল, হালান্ড ওদেগার্ড সহ যেই নরওয়ে, সেই নরওয়ে নিশ্চয়ই এইরকম থাকবে না। সো চ্যালেঞ্জ কিন্তু ব্রাজিলের জন্য অপেক্ষা করেই আছে। আর ফ্রান্স ওই ঘোষণাটা আরো একবার দিয়ে রাখলো যে এইবারের বিশ্বকাপ জয়ের জন্য কেন তারা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম, স্পেশালি তাদের ওই ফার্স্ট হাফ পারফরমেন্সের কারণে।